অযোগ্যদের যে বাতিল করে যোগ্যদের চাকরি দেবে সেটা একেবারেই করা যাচ্ছিল না বলে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করেছেন আজকে মহামান্য আদালত। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেবে, সেখানে স্যাক্রিফাইস করতে হবে আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ ছেলে মেয়েদেরকে। কেন? আমরা যারা আজ রাত্রে ঘুমোতে যাব, দিনের শেষে ভোটের দেশে কাজকর্ম করার পরে আমরা যারা ঘুমোতে যাব, তাদের অনেকেরই আজ রাত্রে হয়তো শান্তিতে ঘুম হবে না। 25,000 26,000 ছেলে মেয়ে বাংলার তাদের চাকরি গেছে, এবং তাদের যে চাকরি গেছে তাদের প্রতি কারোর কিন্তু কোনো বিদ্বেষ নেই, কারোর কোনো রাগও নেই। এক অদ্ভুত সামাজিক ব্যাধিতে আমরা সবাই ভুগছি, এবং অদ্ভুতভাবে আমরা জানি না যে এই 26,000 ছেলে মেয়ে আরও বেকার হয়ে গেল। শিল্প নেই, ভারী শিল্প, ইন্ডাস্ট্রি কিচ্ছু নেই, সরকারি চাকরির অত সুযোগ নেই। আরও 25-26,000 ছেলে মেয়ে যদি এই বাংলাতে চাকরি চলে যায় তাদের, আমারও বোধহয় রাত্রে সহনাগরিক হিসাবে ঘুম হবে না। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা 35 নম্বর পূর্বালোক। এই সেই বাড়ি, যে বাড়ি থেকে অনেকে বলেন যে এই নিয়োগ দুর্নীতি যেখান থেকে শুরু, সেই নিয়োগ দুর্নীতিকে চ্যালেঞ্জ করা পার্থ চট্টোপাধ্যায় হোক বা মানিক, একের পর এক সুবীরেশ, মানিক, সবাইকে জেলে পাঠানোর পেছনে নাকি এই 35 নম্বর পূর্বালোক যে বাড়িটা, সেই বাড়ির একটা অবদান আছে। কেন? তার কারণ অনেকে, আমি একবার ঢোকার চেষ্টা করব, অনেকে বলেন এই বাড়িটা যন্তর মন্তর ঘর, অনেকে বলেন যে এই বাড়িটা আসলে যার, আমি একেবারে ঢুকে পড়লাম দিনের শেষে ভোটের দেশে, যে এই বাড়িটা যার, তিনি ওপরতলায় থাকেন কিন্তু নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে এই যে চেম্বার, সেই চেম্বার থেকেই যত সমস্যার মূল এই চেম্বার থেকে। এবং এই এত ফাইলপত্র, তার প্রত্যেকটা হয়তো এক একটা পেরেক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমি এই মুহূর্তে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একেবারে চেম্বারে, রাত্রে বিরক্ত করছি আজ রাতে যেভাবে আপনার ঘরে ঢুকে পড়লাম। মানে সত্যি কথা বলতে বিকাশদা, আজ রাতে বোধহয় বাংলার অনেকেরই ঘুম হবে না, এবং সে কারণে আজ রাতে একদম চ্যানেল, আমরাও একেবারে শেষ অনুষ্ঠান দিনের শেষে ঘুমের দেশের মতন, দিনের শেষে ভোটের দেশে, এইটা করছে আপনার বাড়ি থেকে। কারণ এই বাড়িতেই নাকি যত নষ্টের গোড়া এই বাড়ি থেকেই নাকি। না, সে তো বটেই। যেখানেই অন্যায়, যেখানেই মানুষের মধ্যে বিভাজন, তার বিরুদ্ধে আমি সবসময় মুখর হওয়ার চেষ্টা করি। এটা আমার একটা নাগরিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। তাতে অনেকেরই অসুবিধা হয়, কিন্তু ব্যাপক মানুষের সুবিধা হয়। মনে আছে যখন প্রথম আমরা সারদা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গেলাম, আব্দুল মান্নানের মূলত তার উদ্যোগেই, তিনি জোর করে নিয়ে গেলেন মামলা করাতে। সেদিন থেকেই তো দেখা গেছে যে বিভিন্ন স্তরে যত দুর্নীতির মামলা হয়েছে তার বিরুদ্ধে আমরা সকলে রুখে দাঁড়িয়েছি, যারা নৈতিকতায় বিশ্বাস করি, যারা নীতিতে বিশ্বাস করি। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ হতে পারে, কিন্তু সমাজটাকে অন্ততপক্ষে কলুষমুক্ত, দুর্নীতিমুক্ত করবার জন্য, একটা সামাজিক সভ্য সমাজ টিকিয়ে রাখার জন্য যারা ভাবি, তারা সেই 2011 সাল থেকে লড়াই করছি। এটাই আপনার বাড়িটা, আপনি একবার যদি একটু ঘুরিয়ে দেখান আমার। এই বাড়ি, এই ঘরগুলো থেকেই যত নষ্টের গোড়া, মানে চাকরি চুরি থেকে শুরু করে এই নিয়োগ দুর্নীতির একের পর এক মামলা, পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়া, এই সমস্ত কিছু এই চেম্বারের কারণে অনেকে বলে। হ্যাঁ, তা বলতে এই চেম্বারে বসে আলোচনা হয়, এখানেই পড়াশোনা হয়, এখানে আমার জুনিয়ররা আসেন। তো এত বই কি সব আপনার? হ্যাঁ, আমারই সব নিজের করা। আমি কিন্তু পৈতৃক সম্পত্তি হিসেবে কিছু পাইনি। আমি একদম ঘাস থেকে উঠে আসা প্রচেষ্টার মধ্যে দিয়ে আমার পিতৃদেব, আমাদের বংশে কেউই, আমি যত জনকে দেখেছি, আমার বাবা নিজে একজন প্রকৃতপক্ষে ইলেকট্রিশিয়ান ছিলেন। সেখান থেকে তিনি অনেক লড়াই করে আমাদের মানুষ করার চেষ্টা করেছেন, এবং তিনি পরবর্তী সময় একটা কন্ট্রাক্টরের মর্যাদা পেয়েছিলেন।
সুতরাং যা দেখছেন সব আমার করা, কারো দান অনুদান কৃপা পৈতৃক সম্পত্তি পারিবারিক গরিমা কিচ্ছু নেই। দাদা একটা কথা আমাকে বলতেই হয়, এখন রাত 11টা বাজে এবং আজ রাতে কিন্তু অনেকের ঘুম হবে না। 26,000 চাকরি যাই করে থাকুক না কেন, আমাদের বাংলার ছেলেমেয়ে, হয়তো পাশের বাড়িতেই আমার কারোর চাকরি গেছে, 26,000 ছেলেমেয়ের চাকরি যাওয়া এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আদৌ না, অন্ততপক্ষে একটা দৃষ্টান্ত ধরুন, এই মামলাটা আমরা 3-4 বছর ধরে চলছে, ধারাবাহিকভাবে লড়াই হচ্ছে, ওদের প্রচুর পয়সা আছে, সামর্থ্য আছে, বারবার তারা সুপ্রিম কোর্ট এই কোর্ট সেই কোর্ট দৌড়েছেন। আমরা যাদের হয়ে লড়াই করছি তাদের কিন্তু মামলা চালাবার মতো সামর্থ্য নেই, কিন্তু যেহেতু তারা একটা নৈতিকতার উপর দাঁড়িয়ে আমাদের কাছে আবেদন করছেন, আমরা মনে করছি এটা সামাজিক দায়িত্ব যে যারা যোগ্য প্রার্থী, যারা ভালো পড়াশোনা করেছে তারা মর্যাদা পাবেন না, তাও শিক্ষার ক্ষেত্রে। সবচেয়ে বড় সমস্যা কি জানেন তো, পশ্চিমবঙ্গের একটা শিক্ষাগত উন্নত মানের গর্ব আছে, সেটাকে এরা ধূলিসাৎ করে দিল। 26,000 চাকরি চলে যাবে? আর নিশ্চয়ই এই 26,000 বেআইনি পথে যদি তারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রায় 1.5 লাখ মানুষ এফেক্টেড হচ্ছে, 10 লাখ চাকরি রেডি আছে, কাউকে টেনশন করতে বারণ করছে। 10 লাখ চাকরি দিচ্ছেন না কেন? উনি তো অনর্গল মিথ্যে কথা বলেন। ওনার চাকরি দেওয়ার ক্ষেত্রে কোথায় বাধা? একটাই বাধা, উনি চাকরি দেওয়ার আগে ঠিক করেন চাকরি বিক্রি করব, এবং চাকরি বিক্রি করার জন্য কি ফন্দি ফিকির বার করব সেই জন্য সময় যাচ্ছে। তা না হলে পশ্চিমবঙ্গের বুকে চাকরি দেবেন, শুধু পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষেই, এবং সেই চাকরি সরকার দেওয়ার জন্য উদ্যোগী আর চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছেন না, এই ধরনের প্রলাপ তো পাগল ছাড়া কেউ করতে পারে না। আজকে রাতে যদি আপনার বাড়ির সামনেও ঘেরাও হয়, কাল সকালে উঠে যদি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছেন যারা চাকরি আটকে দিচ্ছে তাদেরকে ঘেরাও করুন। উনি তো আমার বিরুদ্ধে প্রকাশ্যে 21শে জুলাই ওদের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছেন, একদিন না বারবার করেছেন। সেটা আপনার ভয় লাগবে না? আমি কেন ভয় পাবো? আমি তো দুর্নীতিগ্রস্ত নই যে আমি ভয় আপনার কারণে চাকরি যাচ্ছে। তারা বুঝতে পারছে চাকরি আমার কারণে যাচ্ছে না, চাকরি যাচ্ছে একটা দুর্নীতিমূলক সরকার থাকার জন্যে। যদি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হতো কারো চাকরি যেত না। এই যে এত কাগজপত্র, এই যে সমস্ত কাগজপত্র, এই সমস্ত কাগজপত্র অনেকে তৃণমূল কংগ্রেসেরই, আমি নাম করেই বলছি, তৃণমূল কংগ্রেস বলছে যে এই প্রত্যেকটা কাগজ আসলে হচ্ছে চাকরি প্রার্থীদের সুযোগগুলোকে ঘেঁটে দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় চান, কুণাল ঘোষ চান চাকরি দিতে, কল্যাণ ব্যানার্জি চান চাকরি দিতে, এই সমস্ত নষ্টের গোড়া এখানে রেখে দিয়েছে। এটার একটাই উত্তর হয় জানেন তো, আমি খুব একটা প্রিয় কথা মার্ক টুয়েনের, যে ডোন্ট আর্গু উইথ ইডিয়েটস। আমি এইটুকুই বলতে পারি, আর কিছু বলবো না। যারা এই কথা বলছেন তাদের একটাই উত্তর, যে আই ডোন্ট আর্গু উইথ অ্যান ইডিয়েট। একটা বিষয় আমাকে বলুন, এই যে 26,000 চাকরি, এটা আমার বাংলার মানুষ এই মুহূর্তে অনেকে আছেন যারা দেখছেন, আমি একবার চেষ্টা করি তাদের অনেককে মানে ইউটিউবে যারা প্রশ্ন করছেন তাদের একটা প্রশ্ন নেওয়ার। একজন বলছেন এতদিন মামলা চলার পর দোষী আর নির্দোষদের মধ্যে পার্থক্য করতে না পারা চরম ব্যর্থতা, অপদার্থতা। দোষীদের শাস্তি হোক, কিন্তু যারা নির্দোষ তারা বিনা দোষে শাস্তি পাবেন কেন? তাদের চাকরিটা যাবে কেন? এই যারা বলছেন তারা তো জানেন, তারা কি বলতে পারবেন যে কে নির্দোষ এবং কে দোষী? কেন বলা যাবে না? কি করে বলবেন? মানে আমিও বোঝার চেষ্টা করছি। আপনার প্রক্রিয়াটাই যদি দুষ্ট হয়, তো সেই প্রক্রিয়ার যে ফসল, তার মধ্যে কি করে আপনি কে বেশি দুষ্ট কম দুষ্ট খুঁজে বার করবেন? যে এত পড়াশোনা করে চাকরিটা পেয়েছিল 2016 সালে, বসুন না, তাদেরই উচিত এই প্রশাসন, এবং তাদের উচিত, গোটা সমাজের উচিত এই দুর্নীতিমূলক প্রশাসন এবং দুর্নীতি লালনকারী রাজনীতিকদের বিদেয় করা। এটা বুঝতে হবে যে এই রাজনীতির সঙ্গে দুর্নীতিতে যারা যুক্ত হয়ে আছেন তারা সমাজে দুর্নীতিরই জন্ম দেবেন। সেজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, যেদিন থেকে দেয়ালে স্লোগান উঠেছে সততার প্রতীক, সেদিন থেকে আমি চিৎকার করে যাচ্ছি যে এটা একটা দুর্নীতির জন্ম দিচ্ছে। দুর্নীতির টাকায় সততার প্রতীক, চিটফান্ডের টাকায়। সুতরাং যা দুর্নীতির মধ্য দিয়ে জন্ম, সে কি দুর্নীতি লালন পালন করবে? সে উৎপাদন করবে দুর্নীতির। তাই বলে এই যে 4 সপ্তাহের মধ্যে টাকা দেবে কি করে? কেন? মমতা তো ওদের পাশে আছেন, মমতা তো ইলেকট্রাল বন্ডের অনেক বেআইনি টাকা পেয়েছেন, সেই টাকাটা দিয়ে দিন ওদের। সেই টাকাটা ফেরত হবে আমার রাজ্যের কোষাগারে আসবে, আমার পকেটে আসবে না। যা আসবে তা আমাদের রাজ্যের কোষাগারেই জমা পড়বে। আমার রাজ্যে তো টাকা নেই বলছেন, কোষাগার শূন্য, কিন্তু মমতা ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছেন 1600 কোটি টাকা। সেখান থেকে 100 কোটি টাকা দিয়ে দেবেন চাকরি প্রার্থীদের, যে তোমার টাকা ফেরত দিয়ে দাও, আমার রাজ্য কোষাগার সমৃদ্ধ হবে। সুতরাং বড় বড় বক্তৃতা খুব সহজ, চাকরি হারানোদের পাশে আছি, কীভাবে পাশে আছো?
তাদের মধ্যে নৈতিকতা তৈরি করো। ঠিক আছে, তোমার টাকা ফেরত দিয়ে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। আমি এই টাকা গুন্ডাদের দিয়ে, বামপন্থী কর্মীদের না পিটিয়ে তোমাদের দিচ্ছি, তোমরা ফেরত দাও রাজকোষে। আসুক রাজকোষে টাকা। আপনি এখনো রাত্রে কাজ করছে, কালকেও কি কোর্ট আছে? আছে তো, কোর্ট আছে। আবার কার কার তৃণমূলের ভাষায় কার অনিষ্ট করতে যাবেন? যদি কেউ দুর্নীতি না করে থাকে তার অনিষ্ট হবে না, যারা দুর্নীতি করেছে তাদের অনিষ্ট হবে। বহু মানুষ বিচার প্রার্থী, যাদের যথাযথ বিচার দরকার, তাদের হয়ে লড়াই করতে হয়। আর এইটাই হচ্ছে আপনার চেম্বার, একটা চেক ওয়েভার। এটাই আমার চেম্বার, এখানে বসে আমি কাজ করি। আপনারা যখন আসেন মাঝে মাঝে এখান থেকেই আমার বক্তব্য নেন। সেই যন্তর মন্তর ঘরে আমার এবং আমার দর্শকের দেখার সুযোগ হলো। এখান থেকেই যাবতীয় যা প্যাঁচ খোঁজ এবং অন আ ভেরি সিরিয়াস নোট, এই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আজকের এই রায়, তার অনেক ড্রাফট হয়তো এই বাড়ি থেকে, এই ঘর থেকে রেখা হয়েছে। আপাতত এই বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি, কারণ কাল সকালে একটা কথা আছে, সকাল হলে সব বদলে যাবে না, সব বদলে গেলে সকাল হবে। আমি জানি না কাল সকালটা নতুন সকাল হতে চলেছে। 26,000 ছেলে মেয়ে আমাদের বাংলার কাল সকাল থেকে বেকার হয়ে যাবে। এটাও ভোটের একটা বড় ইস্যু। কাল সকালবেলা হয়তো অনেকের বাড়িতে গিয়ে তারা দরজা নাড়বে এবং বলবে টাকা ফেরত দাও। আমি এখানে বিকাশদার সাথে ছিলাম, বিকাশদার সাথে একটু কথা বলে আমি বাড়ি যাব। শুভ্রাংশু অন্যদিকে রয়েছে, শুভ্রাংশু একেবারে ভোট প্রচারের মধ্যে রয়েছে এই রাত্রিরেও। শুভ্রাংশু, তুমি কোথায় রয়েছো? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা এলাকা, আমডাঙ্গার আটঘরা গ্রাম। তো এখানে যেটাখানে পৌঁছেছি এখন গভীর রাত, এখানে প্রচার করছে, ছোট ছোট এলাকায় প্রচার করছে এখানকার স্থানীয় যিনি লোকসভার প্রার্থী। তা আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি তো লোকসভার প্রার্থী। আমি জামির হোসেন, এই ব্যারাকপুর 15 নম্বর লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী। জামির হোসেন বাবু লোকসভা কেন্দ্রের প্রার্থী। এই অঞ্চলে, এই গ্রামে এসেছিলেন, এই গ্রামে, এই বিস্তীর্ণ অঞ্চলে সারাদিন প্রচার করেছেন। তো রাতের বেলায় দেখছি প্রচারটা বেশি হচ্ছে, কারণ প্রচণ্ড গরম। আর সেই গরমে হচ্ছে কি, রাত্রের বেলায় ছোট ছোট এলাকায়, ছোট ছোট গ্রামগুলিতে, প্রান্তিক জায়গায় ওনারা প্রচার চালাচ্ছেন। আমরাও পৌঁছে গেছি। তো আজকে সারাদিন তো প্রচার করেছেন অবশ্যই। তো তারপর এখন রাত্রেবেলা আবার প্রচার চলছে, আরো প্রচার করবেন, তাই তো? আরো প্রচার চলছে। আমাদের সাথে অনেক মানুষজন আছেন, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের তার সমস্যার কথা বলছেন এবং আমার সাথে ঘুরছেন, এবং আমি যাতে সুস্থভাবে থাকি, এবং ওই জন্যই রাতের বেলা আরো বেশি সময় দিতে বলেছেন। ওই জন্য আমি রাতের এই প্রচারটা নেমেছি। মানে এরপরও প্রচার করবেন? অবশ্যই প্রচার চলছে এইভাবে, এবারে বেশিক্ষণ আর চলবে না, যতক্ষণ মানে চলছে এইভাবে চলবে। ব্যাপারটা যেটা বলার আমার, ইনি কিন্তু একটা চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন। এই ব্যারাকপুর কেন্দ্র, অর্জুন সিং, পার্থ ভৌমিক, বড় বড় সব নাম। তো এই বড় বড় নাম, সেখানে আপনি কি লড়াই করবেন? শুনুন, আমি লড়াইয়ের ময়দানে এসেছি, আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার সবাইকে সমান চোখেই দেখছি। তার কারণ হচ্ছে যে আপনি হেভিওয়েট বলছেন, যিনি পার্থবাবু, মহাভারতে যিনি পার্থ তিনিই অর্জুন। তার কারণ ভোট ঘোষণার কিছুদিন আগেও দেখেছেন ওনারা এক টেবিলে একসাথে বসে এক জায়গায় খাওয়া দাওয়া করেছেন, এবং এখনও আমডাঙ্গা বিধানসভায় বিভিন্ন প্রান্ত আমি ঘুরছি, দেখছি তাদের বিভিন্ন জায়গায় একই সাথে এখনও পার্থবাবু এবং অর্জুনবাবুর সাথে একই সাথে ছবি আছে। আর এবং ওই দাঙ্গাবাজ অর্জুন সিং আর ওই পার্থবাবু, যিনি এই ব্যারাকপুর অঞ্চলটাকে পার্থবাবু পুরো সন্ত্রাসের আতুরঘর করে তুলেছেন। এই সন্ত্রাস মুক্ত এবং দাঙ্গাবাজ দাঙ্গা সাম্প্রদায়িক শক্তি মুক্ত আমি ব্যারাকপুর করতে চাই। এই লোকটা আমি লড়াই এসেছি। আপনি বলছেন অর্জুন সিং দাঙ্গাবাজ, অর্জুন সিং তো বাহুবলী বলে লোকে। আপনার আছে স্ট্যামিনা? আছে অবশ্যই স্ট্যামিনা আছে, হ্যাঁ অবশ্যই স্ট্যামিনা আছে। লড়াই করতে পারবেন? অবশ্যই লড়াইয়ের ময়দানে নেমেছি, পিঠ দেখিয়ে পালাবো না, এই অঙ্গীকার করছি। আমরা বিকল্প, আইএসএফ বিকল্প হিসেবে আজকে শক্তি, নতুন শক্তি তৈরি হতে চলেছে। তো এরা তো বলে, বারবার অভিযোগ করে এখানে রিগিং হয়, বুথ দখল হয়, বোমাবাজি হয়। আপনি কি করবেন? শুনুন, এই আমি ভোটটাকে ভোট উৎসবে পরিণত করার জন্য এসেছি। না, এটা তো অনেকে বলছে, আপনাদের আইএসএফ কে বলছে আপনারা নাকি যে ভোট কাটুয়া, ভোট, অধীর চৌধুরী বলছে ভোট কাটুয়া, ভোট কাটার জন্য এসছেন। তো এই যে জায়গাটা, আপনি কি সত্যি ভোট কাটুয়া না অরিজিনাল ভোট লড়তে এসছেন? শুনুন, ভোটারদের নিজস্ব কোনো ইয়ে নেই, ভোটার সিপিএম এর বলে কিছু নেই, তৃণমূলের বলে কিছু নেই, বিজেপির বলে কিছু নেই, আইএসএফ এর বলে কিছু নেই। মানুষ বিকল্প এখন খুঁজছে। আপনি তো খুব ভালো স্বচ্ছন্দ বাংলায় বলছেন, এবং বাংলার যে গ্রাম, বাংলার গ্রাম, সেখানে আমি যা বুঝতে আমরা অনেক সমর্থক। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চল, ওখানে হিন্দি ভাষী একটা ভোট আছে। যেই ভোটটা আপনি কিভাবে পাবেন আশা করেন?
মানুষ আমাদের সাথে আছে এবং থাকবে। তার কারণ হচ্ছে দেখুন পার্থবাবু, অর্জুনবাবু ওরা শিল্প অঞ্চল মানে ব্যারাকপুর শহরবাসীকে নিয়ে ভাবছে। গ্রামের আজকে দেখুন অবস্থা, আমি গ্রামের নিয়ে ভাবছি, আমি নিজেও একজন গ্রামের ছেলে এবং শহরবাসীকেও আমি ভালোবাসি এবং গ্রামবাসীকেও ভালোবাসি। ওই জন্য গ্রামেও আছি, আমি শহরেও আছি। প্রচার মাধ্যম সব জায়গায় চলছে। আজকে দেখুন এই গ্রামে, যে গ্রামে আসছে সেই গ্রামের রাস্তার পরিস্থিতি দেখুন। এখানে এসেই শুনলাম এই রাস্তা কি, এটা কি আমাদের রাস্তা? 2011 সালের পরের থেকে উন্নয়ন দেখছেন। দিদি বারবার দাবি করেন যে কোনো জায়গায় রাস্তায় ঢালাই নেই, ঢালাই ছাড়া কোনো রাস্তা নেই। আর আজকে আমি সচক্ষে আপনাদের দেখাচ্ছি। আপনার সঙ্গে যারা আছেন তাদের দেখি তো আমরা পিছনে চলে যাচ্ছেন কেন? দাদার সঙ্গে নেই নাকি? হ্যাঁ সঙ্গে আছে, শুনুন সঙ্গে আছে। এত রাতেও যখন সঙ্গে আছি, আগামীতে সঙ্গে থাকবো, কোনো চাপ নেই। সব থেকে বড় কথা, আমরা যেটা বলতে যাই, আমরা তো গ্রামবাসী, আমরাও তো বুঝি না কি উন্নয়ন, শুনি কানে শুনি উন্নয়ন চারিদিকে হচ্ছে। তো রাস্তা তো দেখালো, আমাদের গ্রামে কোনো একটা ড্রেনে একটা পাইপ কাটা আছে, টাইম পাইপ, সেখান থেকে ওই চুঁয়ে 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 পানি পড়ে। আর প্রায় 100 মহিলা দাঁড়িয়ে থাকে তাদের কলসি নিয়ে, কখন একটু পানি পাবে। দেখা যায় 20 জন ফেলো, 80 জন ফিরে যায়, এরকম পরিবেশ। আপনি আপনার তো সঙ্গী সাথীরা তো খুব মানে যে কথা বলছে, এবং যে রাস্তা আমি নিজেও চোখেও দেখতে পাচ্ছি যে রাস্তা, সে রাস্তা খারাপ। কিন্তু এই রাস্তা দিয়ে এই অনুন্নত ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে আপনি আপনার দলের কি বিজয় রথ যাওয়াতে পারবেন? দেখুন, বিজয় রথ একমাত্র এই গ্রামের মানুষ পারবেন আমাকে বিজয় রথে তুলে দিতে। যদি চান, ওরা যদি চান ঠিক নিয়ে চলে যাবে আমারে। আমি যেটা বুঝলাম এদের সঙ্গে কথা বলে, এই অঞ্চলের মানুষদের মধ্যে একটা ক্ষোভ আছে এবং সেটা আপনার পুঁজি হচ্ছে। কিন্তু এই পুঁজিটা এখানের ভোটে হয়ে গেল গ্রামে। কিন্তু আমি যেটা আগেও বললাম, এই পুঁজিটা আপনার ব্যারাকপুর যে বিশাল শিল্পাঞ্চল, একটা উন্নত জায়গা আছে, সেখানে আপনি কি করবেন? শুনুন, যে বর্তমানে যে প্রচুর কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে, আমি প্রতিশ্রুতি বলবো না, তার কারণ এর আগে যত তৃণমূলের নেতা বলেন আর বিজেপির নেতা বলেন সবাই প্রতিশ্রুতি দিয়ে গেছে, কাজ করেনি। আমি অঙ্গীকার করছি যে আমি যদি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাই, আমি ব্যারাকপুরের যত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে সেগুলো ওপেন করবেন এবং শ্রমিক ভাইদের হাতে কাজ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তা আপনি বলছেন ভোটে জিতলে আপনি এগুলো করবেন, কিন্তু আমার আরেকটা কথা মনে হচ্ছে, আপনি যে কথা বলছেন এরা তো বলছে মমতা সরকার বা তৃণমূল সরকার কোনো উন্নয়ন করেনি। আপনি অনেকটা ভোট পেলেন এবং তৃণমূলের ভোটটাই হয়তো পেয়ে গেলেন, তাতে বিজেপি জিতে যাবে, আপনার কি হবে? ভোটের কোনো নাম টিএমসি বিজেপির নাম লেখা থাকে না। ভোটাররা যাকে মনে করবে তাকেই ভোট দেবে। তাই কারণ হচ্ছে এর আগে ঠকেছে। আগে তৃণমূলে দাঁড়িয়েছিল অর্জুন বাবু, সেই অর্জুন বাবু টুক করে লাভ মেরে গেল বিজেপিতে। আজকে টিকিট দল টিকিট দিল না বলে বিজেপিতে, বিজেপি থেকে আবার তৃণমূল থেকে আবার এই বিজেপিতে এসে মানুষ কি করে বিশ্বাস করবে? বলবো আমি আপনাদের ক্যামেরা পার্সনকে বলে এখানে কলটা দেখানোর জন্য, কিসের কল? পানীয় জলের নিদর্শন দেখানোর জন্য বলবো। দীর্ঘদিন ধরে কলটা বন্ধ হয়ে পড়ে আছে। এটা দিদির উন্নয়ন, এটা হলো দিদির উন্নয়ন। কলে কোনো জল পড়ছে না। এই কলের দেখুন, আপনারা পজিশনটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে মানুষ বাস করে না গরু ছাগল বাস করে, সেটাই আমরা বুঝে পারলাম না। ভোটের সময় আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, আমাদের ভোট নিয়ে ওরা বাহাদুরি করছে, ওরা খাচ্ছে পেঁয়াজ আর আমরা খাচ্ছি খোলা। মানুষ, আমি যেটা একটা জিনিস বুঝলাম, এখানে মানুষের ক্ষোভ অনেক আছে এবং এই ক্ষোভ নিয়ে এনার একটা পুঁজিও তৈরি হচ্ছে এবং এই জায়গায় উনি একটা ভোটের আশাও করছেন। তবে যেটা বলার কথা, আমরা এনার সঙ্গে এর আরো প্রচারে যাব, আরো খবর করব। তবে আজকে সারাদিন ধরে উনি প্রচার করেছেন, উনি বলছেন আরো প্রচারে যাবেন, কিন্তু আমাদের এর পরেও একের পর এক ব্রেকিং নিউজ আসছে, আমরা সেই ব্রেকিং নিউজে যাব। তবে ব্রেকিং নিউজের সঙ্গে যখনই যাব, কিন্তু আরো বড় আরো কোনো খবর এলে, প্রচারে কোনো খবর থাকলে আমরা সেই খবর দেখালো। আমডাঙ্গা থেকে রিপাবলিক বাংলা, শুভ্রাংশু চ্যাটার্জি।